নমস্কার বন্ধুরা, টিপস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি ত্রিপুরা টিটেড পেপার 2 এর জন্য জিওগ্রাফি টপিক আমাদের পরিবর্তনশীল পৃথিবী থেকে আবহাওয়া এবং তার ক্ষয় থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আপনারা যারা আমার এই পূর্বের ভিডিওটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, যার মধ্যে অনেক ইউনিক কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে যা আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরে গলিত ম্যাগমা কীভাবে চলে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পৃথিবীর অভ্যন্তরে গলিত ম্যাগমা কীভাবে চলে। তো সেটা কিন্তু বৃত্তাকারভাবে পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমাগুলো চলতে থাকে। তারপর 2 নম্বর কোয়েশ্চেন্সের দিকে আমরা নজর দেবো, যেখানে বলা হয়েছে নিচের কোন নদী বদ্বীপ গঠন করে না। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন নিচের কোন নদীটা বদ্বীপ গঠন করে না, সেটা কিন্তু নর্মদা। তারপর 3 নম্বর কোয়েশ্চেন্সের দিকে আমরা নজর দিচ্ছি, যেখানে বলা হয়েছে খাড়া পাথুরে উপকূলকে কি বলা হয়। তো মনে রাখবেন খাড়া পাথুরে উপকূলকে কিন্তু সমুদ্রের ক্লিফ বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর আমরা নজর দেব 4 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে মিয়েন্ডার নামটি কোন নদীর নাম অনুসারে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মনে রাখবেন মিয়েন্ডার যে নামটি দেওয়া হয়েছে সেটা কিন্তু মিয়েন্ডার নদীর নাম অনুসারে, এবং সেই নদীটা যদি আসে কোথায় অবস্থিত সেটা অবশ্যই মনে রাখবেন তুরস্কের মধ্যে কিন্তু মিয়েন্ডার নদীটা অবস্থিত। তারপর আমরা 5 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দিচ্ছি, যেখানে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম লুয়েস সমভূমি কোথায় দেখা যায়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামে আসতে দেখা যায়। অবশ্যই মনে রাখবেন চীনের পৃথিবীর বৃহত্তম যে লুয়েস সমভূমি সেটা কিন্তু চীনের হুয়াংহু নদীর অববাহিকায় সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও। তো গ্রস্ত উপত্যকা সাধারণত নর্মদা উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, ঠিক আছে। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কিসের ক্ষয়ের ফলে ইউ আকৃতির উপত্যকা গঠিত। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং প্রায় সময় কিন্তু এক্সামে এই কোয়েশ্চেনটা আসতে দেখা যায়। তো মনে রাখবেন এটা কিসের ক্ষয়ের ফলে ইউ আকৃতির উপত্যকা গঠিত হয়, সেটা কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলেই কিন্তু আমাদের কি ইউ আকৃতির উপত্যকাটা গঠিত হতে দেখা যায়। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিম্ন প্রবাহের নদীতে যখন অসংখ্য বাঁক দেখতে পাওয়া যায় এগুলিকে কি বলা হয়। তো এগুলো আসলে মিয়েন্ডার, ঠিক আছে। আমরা জানি যে নদীর আঁকাবাঁকা গতিপথকে আমরা কি বলি, মিয়েন্ডার বলি। তো সেগুলোকে কিন্তু মিয়েন্ডার বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম বদ্বীপটির নাম কি। তো মনে রাখবেন বিশ্বের বৃহত্তম বদ্বীপ যেটা সেটা হলো গঙ্গা নদীর বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিচের কোনটি মৃত্তিকা গঠনে সাহায্য করে। তো মনে রাখবেন মৃত্তিকা গঠনে কিন্তু আবহবিকার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে যে আবহবিকার বেশি দেখা যায় তা হলো। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু রিসেন্ট এক্সামে অনেকবার এসেছিল, অবশ্যই মনে রাখবেন বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে যে আবহবিকার বেশি দেখা যায় সেটা হলো কিন্তু রাসায়নিক আবহবিকার, ঠিক আছে। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আবহাওয়ার যে উপাদানটি আবহবিকারে ক্রিয়াশীল তার নাম কি। তো আবহাওয়ার যে উপাদানটি আবহবিকারে ক্রিয়াশীল তার নাম হলো আর্দ্রতা ও তাপমাত্রা। এই দুটি উপাদান কিন্তু আবহাওয়ার আবহবিকারে ক্রিয়াশীল, ঠিক আছে। তারপর আমরা 13 নম্বর কোয়েশ্চেনের দিকে নজর দিচ্ছি, যেখানে বলা আছে শুল্ক মোচনের জন্য মূলত দায়ী কি। তো শুল্ক মোচনের জন্য মূলত দায়ী হলো সূর্যের তাপ, ঠিক আছে। শুল্ক মোচন সাধারণত সেটাই যেখানে পাথরের মধ্যে কি হয়, যেমন একটা আমরা কোনো সবজি যখন বাজার থেকে কিনে আনি তখন তার মধ্যে যেরকম খোসা বেরিয়ে আসে, তো শুল্ক মোচনটা সেরকম যখন প্রখর সূর্য তাপ হয় পাথরের গা থেকে যেরকম কি বেরিয়ে আসে, যে উপরিভাগটা কি হয় ঝরে পড়ে যায়। তো সেটা কিন্তু প্রচণ্ড বা প্রখর সূর্য তাপের কারণে কিন্তু পাথরের গা থেকে এরকম খোসা ছড়তে দেখা যায়। সেটা তো মনে রাখবেন শুল্কমোচন হলো সেটা। শুল্কমোচনের জন্য মূলত দায়ী কি, সেটা হবে সূর্যের তাপ, ঠিক আছে। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, রাসায়নিক আবহবিকার কি। তো মনে রাখবেন 14 নম্বর কোয়েশ্চেনের মধ্যে রয়েছে রাসায়নিক আবহবিকার কি, সেটা হলো রং ও খনিজ পদার্থের পরিবর্তনকেই কিন্তু রাসায়নিক আবহবিকার বলা হয়ে থাকে। যে প্রক্রিয়া লোহার উপর মরিচা পড়ে তার নাম কি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন যে প্রক্রিয়া লোহার উপর মরিচা পড়ে তার নাম হলো অক্সিডেশন, ঠিক আছে, অক্সিডেশন। তারপর 16 নম্বর কোয়েশ্চেন, পর্বতের পাদদেশে কোণাকৃতিতে সঞ্চিত শিলাখণ্ডকে কি বলা হয়। এটাও অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পর্বতের পাদদেশে কোণাকৃতিতে সঞ্চিত যখন কোনো শিলাখণ্ড থাকবে তখন সেটাকে টেলাস বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যান্ত্রিক আবহবিকার যে পদ্ধতিটি উঁচু পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি কার্যকরী হয় তার নাম কি। তো যান্ত্রিক আবহবিকারের ফলে যে পদ্ধতিটি উঁচু পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি কার্যকরী হয় তার নাম হলো তুহিন খণ্ডীকরণ, ঠিক আছে।
তারপর 18 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে শীতল জলবায়ুতে যে আবহবিকার দেখা যায় তার নাম কি। তো শীতল জলবায়ুতে যে আবহবিকার দেখা যায় তার নাম হলো যান্ত্রিক আবহবিকার, ঠিক আছে। তারপর 19 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে যে প্রক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিবর্তিত হয় তার নাম কি। যখন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিবর্তিত হবে তখন যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা পরিবর্তন ঘটে থাকে সেটাকে কিন্তু অঙ্গারযোজন বা কার্বনেশন বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর 20 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক কার্যকরী হয় কোথায়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যান্ত্রিক আবহবিকার কোথায় কার্যকর হতে দেখা যায়, সেটা কিন্তু উষ্ণ মরু অঞ্চলে সর্বাধিক কার্যকরী হতে দেখা যায়। তারপর 21 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে যে শিলায় এক্সফোলিয়েশন হতে দেখা যায় তার নাম কি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কোন শিলায় এক্সফোলিয়েশন হতে দেখা যায়, সেটা কিন্তু গ্রানাইট শিলার মধ্যে এক্সফোলিয়েশন হতে দেখা যায়। তারপর 22 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে চুনাপাথর বেলেপাথর প্রভৃতি শিলায় চাঙড়ের আকারে শিলাস্তরের ভাঙ্গনকে কি বলা হয়। তো চাঙড়ের আকারে শিলাস্তরের ভাঙ্গনকে কিন্তু চাঙড় ভাঙ্গন বলা হয়ে থাকে। 23 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে অলিভাইন শ্রেণীর খনিজ জলকণার বিশ্লেষণের ফলে কিসে পরিণত হয়। তো অলিভাইন শ্রেণীর খনিজ জলকণার বিশ্লেষণের ফলে সেটা কিন্তু ফেরাস অক্সাইডে পরিণত হয়ে থাকে। 24 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে মাটি গঠনে আদি শিলার প্রভাব বেশি হলে যে মাটি সৃষ্টি হয় তাকে কি বলা হয়। তো অর্থাৎ মাটি গঠনে যখনই আদি শিলার প্রভাব বেশি থাকবে তখন যে মাটি সৃষ্টি হয় সেটাকে কিন্তু আন্তঃআঞ্চলিক শিলা বলা হয়ে থাকে বা আন্তঃআঞ্চলিক মৃত্তিকা বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার হেমাটাইট আকরিক লিমোনাইটে পরিণত হয় কোন প্রক্রিয়ায়। তো মনে রাখবেন হেমাটাইট আকরিক যেটা সেটা লিমোনাইটে পরিণত হয় সেটা হয় জলযোজন বা হাইড্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে সেটা লিমোনাইটে পরিণত হতে দেখা যায়, ঠিক আছে। এবার 26 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে মার্বেল ও চুনাপাথর থেকে যে মাটির সৃষ্টি হয় তাকে কি বলে। খুব ইম্পর্টেন্ট আপকামিং টিচার 2024 জন্য অবশ্যই মনে রাখবেন মার্বেল ও চুনাপাথর থেকে যে মাটির সৃষ্টি হবে সেটাকে কিন্তু রেনজিনা বলা হয়ে থাকে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে কাস্ট অঞ্চলের রাসায়নিক আবহবিকারের ফলে লোহাকণা সমৃদ্ধ লাল রঙের যে ভূ আস্তরণ গড়ে ওঠে তাকে কি বলে। তো কাস্ট অঞ্চলের রাসায়নিক আবহবিকারের ফলে লাল বা লৌহকণা সমৃদ্ধ লাল রঙের যে ভূ আস্তরণ গড়ে ওঠে তাকে বলা হয় টেরারোসা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। তারপর 28 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে শুষ্ক বৃষ্টিবিহীন মরু অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে কি বলে। তো শুষ্ক বৃষ্টিবিহীন মরু অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় সেটাকে কিন্তু সিরোজেম বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেট 2024 জন্য অবশ্যই মনে রাখবেন সেটা। তারপর 29 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে যে আবহবিকারের ফলে শব্দ উৎপন্ন হয় তাকে কি বলে। তো যে আবহবিকারের ফলে শব্দ উৎপন্ন হয় সেটাকে কিন্তু ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলা হয়ে থাকে। 30 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে আবহবিকার মাটির সৃষ্টির যে পর্যায়। তো মনে রাখবেন আবহবিকার মাটি সৃষ্টির হলো প্রথম পর্যায় এবং সেই পর্যায় থেকেই মাটি সৃষ্টির শুরুবাত হয়ে থাকে, ঠিক আছে। তো এই ছিল আজকের জিওগ্রাফি টপিক থেকে 30 কোয়েশ্চেন্স। আশা করি এই 30 কোয়েশ্চেন্স খুবই আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যারা আমার এই টপিক থেকে এই ভিডিওর প্রথম যে ভিডিওটা ছিল সেটা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে আরও মজবুত করতে সক্ষম হন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে টিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।